ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে, বিএনপিকে প্রধান উপদেষ্টার আশ্বাস। সব দল চাইলে ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ, কারণ দর্শানোর নোটিশ ইসির। অপারেশন ডেভিল হান্ট, সাবেক এমপি, যুবলীগ নেতৃসহ আটক 1.5 সহস্রাধিক, সব ডেভিলকে ধরা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে বিএনপিকে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের রোডম্যাপের বিষয়ে 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার জানাবে। ইমরুল আহসানের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। 1.5 ঘণ্টার আলোচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট নিয়ে বক্তব্য তুলে ধরে বিএনপি। গত সপ্তাহের ভাঙচুরের ঘটনা উল্লেখ করে বিএনপির তরফ থেকে বলা হয়, জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে স্বৈরাচার শেখ হাসিনার আপত্তিকর বক্তব্যের জেরে এসব ঘটেছে। তবে নিজের হাতে আইন তুলে নেওয়াকে সমর্থন করে না বিএনপি। এই যে ঘটনাগুলো ঘটেছে, এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা, তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানায় বিএনপি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানায় বিএনপি। তবে অপারেশন ডেভিল হান্টে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই আহ্বান জানায় দলটি। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সব দল যদি চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, জাতীয় নির্বাচন দ্রুত চায় বিএনপি, তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 15 ফেব্রুয়ারির মধ্যে সব দলের সাথে বৈঠক শেষ করে সিদ্ধান্ত জানাবে সরকার। চলমান অপারেশন ডেভিল হান্ট নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চলছে, কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘনের সুযোগ নেই। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস সচিব জানান, যত দ্রুত সম্ভব সব অপরাধ নির্মূল করে রাজনৈতিক পরিবেশ ফেরানো হবে। আগেই তো প্রফেসর ইউনূস 2টা ডেট দিয়েছিলেন, একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন। এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 2 ঘন্টার বেশি সময় ধরে বৈঠকটি চলে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী,
সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। অনলাইনে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। নতুন বাংলাদেশ গড়তে একে অপরের সাথে মারামারির সুযোগ নেই জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের সুবিধাভোগী অপরাধীদের আইনের আওতায় এনে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে। সোমবার জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হয়েছে, যেখান থেকে শহীদ পরিবার ও আহতরা এককালীন অনুদান ছাড়াও আজীবন ভাতা পাবেন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে 21 শহীদ পরিবার ও 7 আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ ও আহতদের অবদানের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগ শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে বিরল। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে চলতি অর্থবছরে 10 লাখ এবং আগামী অর্থবছরে বাকি 20 লাখ টাকা দেয়া হবে। পাশাপাশি প্রতি মাসে 20,000 টাকা করে ভাতাও পাবে পরিবারগুলো। নতুন বাংলাদেশ গড়তে হলে জাতির মধ্যে কোনো ধরনের বিভাজন কাম্য নয় বলে এ সময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সকল অপরাধের বিচার হবে। আর স্বৈরাচারের সুবিধাভোগী কিন্তু অপরাধী নয়, তাদেরকে নিজেদের ভুল বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, দেশটা সবার, সবাইকে নতুন বাংলাদেশ গড়তে একযোগে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো। এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তো অনেক কষ্ট দেবো না। জুলাই গণ অভ্যুত্থানে এ পর্যন্ত 834 জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আহতদের তালিকাও গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা। এনআইডি সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এর আগে এনআইডি তথ্য ফাঁস ঘটনায় কাফরুল থানায় মামলা হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগ ওঠে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সরকার পতনের পর এমন চাঞ্চল্যকর ঘটনায় কাফরুল থানায় মামলা হয়। আসামি করা হয় জয়সহ 19 জনকে। তবে পরিচয়পত্র অনুবিভাগ থেকে জানানো হয় তাদের সার্ভারে সুরক্ষিত আছে সবার ব্যক্তিগত তথ্য। প্রাথমিক তদন্তে 5 প্রতিষ্ঠানের নাম আসে এমন স্পর্শকাতর বিষয়ে। ইসি জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, আইবাসের সহযোগিতায় তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। আমাদের জানা মতো এই মুহূর্তে 5টা। কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে, তাহলে আমাকে আর সাবধান হতে হবে। কোন প্রতিষ্ঠানকে কতটুকু তথ্য সরবরাহ করলে সবার জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত থাকবে তা নতুন করে ভাবার তাগিদ দেন
নির্বাচন কমিশন সচিব। এখন আমরা নতুন করে আবার অন্যান্য সেবা গ্রাহকদের সাথে একটা চুক্তির ব্যবস্থাটা করতে হবে। এখন এক একজনের চাহিদা, তথ্য চাহিদা এক এক রকম। যার যতটুকু তথ্য, যে তথ্য যার জন্য যতটুকু প্রযোজ্য, তিনি ততটুকু তথ্য নেবেন এবং তিনি তার ক্লায়েন্টেল গ্রুপকে স্যাটিসফাই করবেন। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। রমজানকে সামনে রেখে ছোলা, খেজুর সহ 5 ধরনের পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। সোমবার ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি স্থানে এই কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরাফাত ইসলামের রিপোর্ট। এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রমজান উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে ভর্তুকি মূল্যে 5 ধরনের পণ্য কিনতে পারবেন সাধারণ ভোক্তারা। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্য তেলের দাম 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা, ছোলা 60 টাকা এবং আধা কেজি খেজুর 155 টাকায় বিক্রি করছে টিসিবি। প্রচুর পরিমাণ চাপ আছে, জনগণের অনেক চাপ। আমাদের পণ্যটা কম, এটা যদি বাড়িয়ে বেশি দেওয়া হয় তাহলে জনগণ একটু সুবিধা পাবে। আমরা গরিব মানুষের উপকার হইতেছে। আমরা সিরিয়াল দুইটা যদি কষ্ট করে নেইও তাও আমাদের উপকার। 1 মাস দেয়নি, তাতে মানুষের খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, বাজারে তো কিনতে পারতেছি না। মাসে অন্তত মিনিমাম 4 লিটার তেল লাগে, সে জায়গা 2 লিটার। 2 লিটারে কি মাস যায়? তার রোজার মাস তার বেশি লাগে। সব জিনিসের দাম, আমরা তো বাবা পারি না, গরিব মানুষ কি করবো? গাড়িতে মালটা দিলাম না তো খায়া বাস। ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি স্থানে এই ট্রাক সেল শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও এই কার্যক্রম চালুর কথা বলেন এই কর্মকর্তা। কার্ডধারী ভোক্তার বাইরে কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা অতিরিক্ত সেবা। আপনাকে আগেও বলেছি যে টিসিবি কিন্তু ট্রাক সেলটা নিয়মিত করে না, এটা সময়ে সময়ে বাড়তি সুবিধার কথা বলছে। এই যে বাড়তি যেটা দেওয়া হচ্ছে এটাই ট্রাক সেলটা। আমাদের চেষ্টা রয়েছে আরও অন্যান্য বিভাগীয় সদর এবং আরও কিছু নিম্ন আয়ের ডিস্ট্রিক্ট এর আওতায় আনা। এছাড়া সারা দেশের সুবিধাভোগী 1 কোটি পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে দেশের এজেন্সিগুলোকে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে ও সময় আর বাড়বে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সোমবার দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এজেন্সির অবহেলার কারণে কেউ হজ করতে না পারলে সেই দায় এজেন্সিগুলোকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জানান, ওমরাহ টিকিট সিন্ডিকেটে জড়িতদের খুঁজে বের করতে গঠিত টাস্কফোর্স 15 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। চাঁদ দেখা সাপেক্ষে এবছরের 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর হজে যেতে বাংলাদেশের জন্য 1,27,198 জনের কোটা থাকলেও নিবন্ধন করেছেন 87,100 জন, যার মধ্যে সরকারিভাবে যাবেন 5,200 জন। 12 জানুয়ারি এবছরের জন্য সৌদি আরবের সাথে হজ চুক্তিও সম্পন্ন হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, হজের সময় থাকা, খাওয়া ও পরিবহনের জন্য দেশটির সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দিয়েছে সৌদি আরব। তবে সমস্যা হচ্ছে 70টি লিডিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত 38টির এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অগ্রগতি আছে। এর আগে ওনারা চিঠি দিয়েছেন, চিঠির ভাষাও একটু কড়া, ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। আর সিন্ডিকেটের মাধ্যমে ওমরাহ টিকেটের দাম বাড়ানো হচ্ছে স্বীকার করে এখন থেকে নাম, পাসপোর্ট নাম্বার ছাড়া গ্রুপ হিসেবে টিকিট বুক করা যাবে না বলেও জানান ধর্ম উপদেষ্টা। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলো, দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এবছর হজে শিশুদের নেওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি সরকার। আর হজের সময় ভাড়া কমাতে সৌদি সরকারের অনুমোদন পেলে আগামী বছর বাংলাদেশ ও সৌদি আরবের বাইরে টেন্ডারের মাধ্যমে নতুন ক্যারিয়ার নেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।
রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত শিক্ষার্থীরা। সোমবার বিকেলে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এতে যমুনা সেতু এবং মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ঘটনাস্থল ত্যাগ করেন শিক্ষার্থীরা। এর আগে শনিবার 284 সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে জড়িতরা পদবঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির মুখপাত্র টিএম মুশফিক সাদ। বগুড়া এক স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় শহরের কলোনি এলাকার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ফাহিম হোসেন শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ ও স্বজনরা জানায়, ঘটনাস্থলে দুর্বৃত্তরা ফাহিমকে এলো পাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ফাহিমকে মৃত ঘোষণা করেন। বগুড়া সদর থানার ওসি SM মাইনুদ্দিন জানান, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চলছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নীতি সুধার অপরিবর্তিত রেখে চলতি বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে মূল্যস্ফীতি কমানোতে প্রাধান্য দেওয়া হয়েছে এবং জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নেমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক সভাকক্ষে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে ঠিক করতে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সংস্কার নিশ্চিত করা হবে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরত পেতে আন্তর্জাতিক আইন অনুযায়ী চেষ্টা চলছে, তবে এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। সামগ্রিকভাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ের মধ্যে ঘোষিত এই মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লাগাম টানা, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা, রিজার্ভ বাড়ানো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ কমিয়ে আনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9.8%। আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। প্রথমে আমাদের দেশের ভিতরে যে সম্পদগুলো আছে সেগুলোকে তো অ্যাটাচ করা হয়েছে, সেগুলোকে আমরা দখলদারিত্ব নেব এবং পরবর্তীতে বিদেশে যেসব সম্পদ চলে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্পদ উদ্ধার করা যায় সেই প্রচেষ্টায় আমরা নামব। সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। আমরা ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মালয়েশিয়ার সুবাংজা সুরা মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদ ইমন হাসানের সভাপতিত্বে মোহাম্মদ জামান আবদুল্লাহ অনুষ্ঠান পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, SM রহমান তনু, সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, প্রচার সম্পাদক SM বশির আলম, বিএনপি নেতা মোহাম্মদ মঞ্জু খা, মোহাম্মদ মনিরুজ্জামান মাসুম, মোহাম্মদ আরাফাত হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিলের মাধ্যমে কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। বাহরাইন আশকর শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, আলোচনা সভায় আশকর শাখার সভাপতি মোহাম্মদ এখলাস উদ্দিনের সভাপতির বক্তব্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রে বিশ্বাস করতেন, তাই তিনি বাংলাদেশকে একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক নওশাদ আলী এবং সাংগঠনিক সম্পাদক দেওয়ান আকসার আহমেদ ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাহরাইন বিএনপির সাবেক সহসভাপতি আকবর আলী। প্রধান বক্তা ছিলেন সাবেক দপ্তর সম্পাদক সোহেল আহমেদ, আশাকর শাখার সহসভাপতি মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
বাহরাইন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম, মনির মিয়া, হজরত আলী গাজী, দুলাল, হাজি সুমন, রিপন মিয়া জসিম, মমিন। অনুষ্ঠান শেষে প্রয়াত আরাফাত রহমান কোকর, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। মালয়েশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার আহমেদ হান্নান জানান, কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে গ্লোবাল বিজনেস ইনোভেশন ফোরাম ও ইভেন্ট বাই গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে আলোচনা ও গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও এবং গ্লোবাল বিজনেস ইনোভেশন ফোরামের ভাইস প্রেসিডেন্ট আর.কে রিপনের অনুষ্ঠান পরিচালনায় গ্লোবাল বিজনেস ইনোভেশন ফোরামের উপদেষ্টা প্রফেসর ডাক্তার জাকারিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়ালালামপুরের সাবেক পুলিশ কমিশনার তাউন আমান বিন হুসাইন। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট শিল্পপতি ধাতু শ্রী জালালউদ্দিন সেলিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্লোবাল বিজনেস ইনোভেশন ফোরামের পরিচালক মাইনুদ্দিন আহমেদ ও আরমান চৌধুরী। আলোচনা শেষে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024 প্রাপ্তরা হচ্ছেন দ্য ম্যাগনেটসের সিইও নাসরিন আক্তার মিলা, ডেভেলপমেন্ট সেন্টার ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস, ফিড এনজিও ডিরেক্টর প্রেস অ্যান্ড পাবলিকেশন আনোয়ারুল ইসলাম, মির্জা ট্রেডিং এর প্রোপাইটার প্রকৌশলী মির্জা মোহাম্মদ ইসমাইল, এন হক অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. শহীদুল কাউসার, ময়মনসিংহ বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, বাসাবো আদর্শ আনন্দ নিকেতন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক কইনুর রহমান শিল্পী, ইভেন্ট সিটির সিইও হাসান ইকরাম আহমেদ, প্রথমা বাংলাদেশের সিইও আব্দুর রাজ্জাক। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে, বিএনপিকে প্রধান উপদেষ্টার আশ্বাস। সব দল চাইলে ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ, কারণ দর্শানোর নোটিশ ইসির। অপারেশন ডেভিল হান্ট, সাবেক এমপি যুবলীগ নেতৃসহ আটক 1.5 সহস্রাধিক, সব ডেভিলকে ধরা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।